সে আমার পায়ে ধরে বসে আছে, যখনই কিছু বলতে যাবো সে বলে যে আমার ছোট একটা বাচ্চা আছে, তুমি এরকম করো না। আসসালামু আলাইকুম। আমি জর্ডান প্রবাসী, আমি জর্ডানে থাকি। ফার্স্ট টাইম আমার একবার বিয়ে হয়েছিল, আমার বাপ মা আমাকে দেখে শুনে বিয়ে দিছিল। ওখানে হচ্ছে আমার একটা ছেলে আছে। আমার স্বামী সে কাজ কাম করতো না, বসে বসে খাইতো। কিছু বললে সে মানে তার হঠাৎ মেজাজ, কিছু বললে সে মারামারি করতো। আর কাজের কথা বললে বলতো যে আমার কে আছে যে আমার খাওয়াতে হবে। তো ওখানে আমার সংসারটা ঠিকই নেই। আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম, ছেলেকে নিয়ে চলে যাই। আমার ছেলে তখন 6 মাস বয়স। বাবার বাড়িতে থাকা শুরু করলাম, ভাবছি যে ছেলের জন্য ঠিক হয়ে যাবে। তো আমি তাদের বাড়ির লোকের আশায় ছিলাম যে তারা আসবে বা বলবে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চলো। কিন্তু তারা কেউ আসেনি। তারপরও তার জন্য আমি 2 বছর তার জন্য অপেক্ষা করছি যে সে আসবে, আমাকে নিয়ে যাবে, কিন্তু সে আসেনি, আমাকে নিয়েও যায়নি। তারপর আর কি করব, আমি আমার বাচ্চা মানুষ করতে হবে, আমার বাচ্চা ছোট। বাচ্চার ভবিষ্যতের জন্য আমি জর্ডানে আসলাম। স্বামীকে ডিভোর্স দিয়ে আমি জর্ডানে চলে আসছি। আমার ছেলের তখন বয়স 3 বছর, আম্মুর কাছে রেখে আসি। হ্যাঁ, আমার ছেলের আমি সম্পূর্ণ খরচপাতি দিতেছি, সবকিছু করতেছি, আলহামদুলিল্লাহ সে ভালো আছে। তো পরে জর্ডানে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। ছেলেটা জর্ডানে থাকতো, পরিচয় হইলো, কথাবার্তা হইলো। পরে তার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে তো ডাইরেক্টলি সে আমাকে বিয়ের অফার করলো। 6-7 দিন পরে সে আমাকে বিয়ের অফার করলো। সে বলল যে আমি টাইম পাস করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি ভাবছি যে ঠিক আছে, বিয়ের কথা বলছে, আমার যেহেতু স্বামী নাই, মাথার উপরে কোনো ছাদ নেই, শক্ত গার্জিয়ান নেই, সেই কারণেই তার কথায় আমি রাজি হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে সে এত ভালো, এরকম ছেলে মনে হয় পৃথিবীতে দ্বিতীয় একটা নেই, এতটাই ভালো মনে হয়েছে। আমরা এখানেই আকাবা গেলাম, নীল সাগর পার। ওখানে গিয়ে কথাবার্তা শেষ করে আমার বাড়িতেও আমি বলিনি, তার বাড়িতেও সে বলে নাই। আমাদের ইসলাম শরীয়তে বিয়ে হয়েছে মৌখিক ভাবে, কিন্তু আমাদের কোনো রেজিস্ট্রি হয় নাই। বিয়ের পর আমার ভাইকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি বিয়ে করছি। আমার ভাইয়ের মাধ্যমে পরিবারের সবাই জানছে। তারা কেউ মেনে নেয় নাই। আমার মা আমাকে বলছে যে ছেলে ভালো না, তুমি কখনো ওর কাছে সুখে থাকতে পারবে না। তো আমার মাকে আমি একটা কথাই বলছি যে মা, তুমি কি চাও না যে আমি ভালো থাকি? তো আমার মা তার পরবর্তীতে আমাকে আর কোনো কিছু বলেনি। বিয়ের পর আমরা কর্মস্থলে ফিরলাম, যে যার কর্মস্থলে থাকলাম আমরা। মানে এখানে অফিসের থেকে আমাদের এরকম একসাথে থাকা যায় না এখানে, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে গিয়ে থাকা লাগে। তারপরে প্রতি সপ্তাহে সপ্তাহে তার সাথে দেখা করতাম। আমরা রুম নিয়েছিলাম, প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা ওখানে যাইতাম, 2 দিন 1 দিন করে থাকতাম, থেকে থেকে আসতাম। বিয়ের প্রায় 2 বছর আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। কিন্তু সে বলতেছে যে আমাকে বিয়ে করছে, তার নাকি কাগজ আছে, কিন্তু আমি তো কোনো জায়গায় সাইন করি নাই, কোনো কিছু করি নাই। আমি তো ইসলাম শরীয়তে তাকে বিয়ে করছি। আর আমরা দুজনেই বিদেশে, তাহলে কিভাবে? বিদেশে তো কাগজপাতি করা সম্ভব না। তো সে বলতেছে আছে। আমি তাকে বললাম যে দেখাও তাহলে। দেখানোর পরে আমি দেখলাম যে ওখানে সবই উল্টাপাল্টা উল্টাপাল্টা। আমার যে নাম ঠিকানা, ওটা তো কোনো কিছু নাই, শুধু তার নাম ঠিকানা আছে, আমার কোনো কিছুই নাই। তো দেখার পর আমি বললাম এটা তো কোনো বিয়ে না, এটা কিভাবে বিয়ে হয়? মানে ওই দিন আমি অনেক চিল্লাফাল্লা করছি, অনেক কিছু করছি। সে বললো যে তুমি থামো, তাহলে তুমি তো ছুটিতে বাড়িতে যাবা, ছুটিতে যখন আমরা বাংলাদেশে যাব তখন আমরা বিয়ের কাবিন করে নিব। তারপর আর আমি কোনো কিছু বললাম না। তো হঠাৎ করে এর ভিতরে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই, মানে আমার কিডনি স্টোন হয়। জর্ডানে আমার অপারেশন হয়েছে, আমি অনেক অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, আইসিইউ তে 2 দিন ছিলাম আমি। তো ওখানে যখন অপারেশন হয়েছে তখন বর্তমানে আমার স্বামী আমার মানে যত ধরনের দায়িত্ব আছে যা আছে সে তার মতো করে পালন করছে। যে একটা স্বামীর যতটুকু দায়িত্ব সে করছে। আমি তখন রান্না করে খেতে পারতাম না, সে বাহির থেকে খাবার এনে আমার গেটের সামনে এনে আমাকে দিয়ে যেত। সে এরকম ছিল, মানে আমি কাপড়টা ধুইতে পারতাম না, কাপড়টা যদি ওকে দিতাম ও ধুয়ে আবার দিয়ে যেত আমার কাছে এনে। পরে আমি বাংলাদেশে যাব, যাই হোক অনেক কষ্ট করে বাংলাদেশে পৌঁছাইছি। তো আমি গেলাম, ওখানে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালে ভর্তি হওয়ার পরে আবার অপারেশন করা লাগবে। হাসপাতালে অপারেশন করলো, ওখানে আমাকে পার্সোনাল কেবিন রুম দেওয়া হইলো, ওখানে যাতে দ্বিতীয় কোনো ছেলে না যেতে পারে বা কেউ যাতে না দেখে আমাকে, ওই রকম ভাবেই রাখছে। আমার হাজবেন্ড তখন জর্ডানেই ছিল। সে ওখানে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হয়েছে, সব সে বহন করলো। অনেক ভালো ছিল, তার মতো ছেলে মনে হয় দ্বিতীয়টা বাংলাদেশে হয় না, আমি এরকমই মনে করতাম। আমার অপারেশন হওয়ার পরে যখন আমি বাসায় আসলাম তখন সে বলতেছে যে এবার বিয়ের বিষয়টা আসো, কারণ আমাদের তো কাবিনের কাগজটা হয়নি, এখন আমরা আবার বিয়ে করি, কাবিনের কাগজটা আমরা ঠিক করে নিই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়ের সাথে আমি বললাম। পরে আমার ভাই কাজীকে বাসায় নিয়ে আসলো। এসে তারপরে অনলাইনের মাধ্যমে তাকে আবার বিয়ে করা হইলো, মানে সে আমাকে আবার বিয়ে করলো। বিয়ে ঠিকঠাক মতো হয়েছে, কিন্তু কাবিনের কাগজে আমার সাইন ছিল, আমার হাজবেন্ডের কোনো সাইন ছিল না। সে বলছে যে দেশে আসলে হবে। তারপরে আমি আমার বিয়ের পর কাবিনের কাগজ দিয়ে আমি জর্ডানে চলে আসলাম।
আমার হাজবেন্ডের কাছে। পরে আমার স্বামীকে দিয়ে আমি সাইন করাইনি আর তার কাছে দিইওনি। যখন সে বিয়ে করছে আমাকে, তখনকার ভিডিও আছে আমার কাছে, কবুল বলছে, সবকিছু আছে। তো এ নিয়ে তো আর তাকে সন্দেহ করার মতো কিছু নেই, তাই সন্দেহ করি নেই, কিচ্ছু করি নেই। তারপরে আমি এখানে আসার পরে যাই হোক কয়েক মাস ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে তার মানে কি যেন একটা মানে সমস্যা হইতেছে। সে আমার সাথে ঠিক মতো কথা বলতেছে না, কিছু বলতেছে না। কি হলো তার ফ্যামিলিগত সমস্যা। ফ্যামিলিতে কি সমস্যা মানে খবর নিতে নিতে তার যে দেশে বউ ছিল সেই বউ আমাকে নক দিছে। পরবর্তীতে জানাজানি হইলো, তো তখন তার সত্যিটা আমার সামনে চলে আসলো। আমি ওকে বললাম যে তুমি এরকম কেন করলা। সে আমার পায়ে ধরে বসে আছে। তো আমি যখনই কিছু বলতে যাব সে বলে যে আমার ছোট একটা বাচ্চা আছে, তুমি এরকম করো না, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যৎ নষ্ট হবে মানে সে তার বাড়িতে স্বীকার করতেছে না যে সে আমাকে বিয়ে করছে, বলতেছে যে এটা তার বউ, তার নামে মিথ্যা অপবাদ দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, ফার্স্ট টাইম আমার একটা বিয়ে হয়েছে, ওখান থেকে আমি আসছি, আর এখান থেকে যদি আমি কোনো কিছু করি তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। তার পরবর্তীতে আমি মেনে নিলাম। যাই হোক, তো এরকম করতে করতে তার ফেসবুকে তার বাড়ির লোক সব মানুষ একটা একটা করে আমার সাথে অ্যাড যখন হইলো, তো আমাকে যখন বলতেছিল তখন আমারও সম্মান নিয়ে টানাটানি হইতেছে। তখন আমি সবাইকে বলে দিচ্ছি, আমার স্বামীর ফ্যামিলিকে আমি সবাইকে জানাইলাম যে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার হাজবেন্ডের পরিবারকে আমার বিয়ের ভিডিও দিছি। কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে থেকে বড় সমস্যাটা হলো, আমার স্বামীর যে আগের ওয়াইফ ছিল সে সন্দেহ করতেছে, বলতেছে তাদের ভাই বোনকে, তারা বিশ্বাস করতো না। পরবর্তীতে আমি নিজেই সবকিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে এখানেই মূল সমস্যাটা হলো আমার স্বামীর, কেন আমি বলে দিলাম। বলে দেওয়াতে সে আমার সাথে মানে টোটালি কথাবার্তা বলা অফ করে দিছে। বলতেছে তার ফ্যামিলির লোকদেরকে যে আমি ভালো না, আমি এগুলা উল্টাপাল্টা যা আছে সব বলতেছি। তাকে নাকি আমি ফাঁসাইছি, তাকে আমি ফাঁসাইয়া বিয়ে করছি, উল্টাপাল্টা যা আছে সবকিছু বলছে। আমার কি কাবিনের কাগজে সাইন আছে সে টোটালি অস্বীকার করে। সে আমাকে বললো আমার ভাইয়ের সাথে কথা বলবে, তার বসদের কাছে বলে দিছে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। পরে আমাকে ডিভোর্সের কথা বলছে, এটাতে আমার মাথা গরম হয়ে গেছে। তো আমার তো মাথা মতো ঘুরাইতেছে। তো আমি যখন গেলাম ওর অফিসে গেলাম, ওর সাথে আমি কথা বললাম। আমি আমার স্বামী কথা বলতেছে, তার ম্যানেজার কথা বলতেছে। আমার স্বামীর সাথে আমার হাতাহাতি হয়েছে। মানে আমার স্বামীকে আমি একটা ধাক্কা মারছি। ধাক্কা মারাতে বর্তমানে তারও চাকরি চলে গেছে, আমারও চাকরি চলে গেছে, আমরা বাংলাদেশে আসবো। কিন্তু সে আমাকে তো স্বীকার তো করলোই না। আমি তার বউ, আমি তো এখনো এটা বলি, সে মানুষের সামনে আমাকে খারাপ করতেছে। আমি তো এখানে খারাপ করি নাই, আমি তো তাকে বিশ্বাস করে বিয়ে করছিলাম। সে আমাকে রেখে অন্য একটা মেয়ের কাছে যাবে, আমি একটা মেয়ে হয়ে সেটা সামনাসামনি বসে বসে দেখবো, এতটা শক্ত মনের মানুষও আমি না, এতটা ভালো মানুষও আমি না। তো তার সাথে কথা নিয়ে কাটাকাটি যখন হইলো, সবকিছু যখন হইলো, সে আমাকে সোজা যে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তাহলে আমার কথা হচ্ছে যে আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে আছে, সবকিছু যাই না তুমি আমাকে বিয়ে করলা, এখন যদি ও আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো তো কোনো জায়গা নাই, না আমি বাপ মার কাছে যেতে পারবো, না কারো কাছে যেতে পারবো, কার কাছে গিয়ে বলবো? আর তার বাড়ির লোক কেউ কিছু বলবে না, বলে দিচ্ছে যে তোমরা তোমরা বিয়ে করছো, তোমরা তোমরা বুঝে নাও। আর আমার স্বামী সোজা কথা, সে আমাকে রাখবে না, আবার হুমকিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আমি যাই সে আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে। আমি জানি না সে কি করবে না করবে আমাকে নিয়ে, কিন্তু আমি একবার অন্যায় শিকার হয়েছি, দ্বিতীয়বার সে আমার সাথে এরকম প্রতারণা করার মানে কি? আমি তো তাকে বিশ্বাস করে বিয়ে করছিলাম। সে আমার সাথে কোনো কথা বলে না, আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিছে। মানে এখন শুধু ওই মেয়ে, শুধু তার কাছে ওই মেয়ে, আর কিচ্ছু না। আমার কথা হলো সে আমার সাথে এরকম কেন করলো, কি কারণে প্রতারণা করছে? আমি কোথায় যাব? মানুষ আমাকে খারাপ বলবে। আমি তো তাকে বিশ্বাস করছিলাম, সে কি কারণে এরকম করলো আমি জানি না। সে আমার সাথে মানে 1 মিনিটের জন্য কথা বলে না, ফোনও দেয় না। আমার কথা হলো সে ফোন দেখ, ফোন দিয়ে যদি আমাকে বকাও দেয় তাও দিক, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না। এত কিছু করলো, যাই করছে না করছে তার সবকিছু আমি মেনে নিছি, কিন্তু সে আমার সাথে এই ধরনের প্রতারণা কেন করলো? আমি তো এরকম আশা করে তাকে বিয়ে করি নাই। আমার ভুল একটাই ছিল যে ওকে আমি অনেক বিশ্বাস করছিলাম। যে স্বামী আমার এত কিছু করলো, আমার অপারেশনের জন্য এতগুলা টাকা খরচ করলো, মানে আমি ব্যথা পাওয়ার আগে সে ব্যথা পাইতো, সে আমার সাথে এই ধরনের এইভাবে প্রতারণা করবে আমি কখনো ভাবি নাই। সে কেন করলো, কিসের আশায় করলো, আমার কিসের কমতি ছিল আমি জানি না। সে কেন আমার সাথে এই ধরনের প্রতারণা করলো? সে যেভাবে বলছে আমি তো ওইভাবেই করছি, তার কথাই শুনছি, তাহলে সে আমার সাথে এরকম কেন করলো? কি কারণে করলো সে এরকম? আমি কি দেখতে খারাপ? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করে চলি। সে কি আমার থেকে ভালো মেয়ে পাবে? তুমি আমার থেকে ভালো মেয়ে তুমি আর কখনো পাবা না। হয়তো তোমার জীবনে অনেক মেয়ে আসবে, কিন্তু তুমি কখনো আমার মতো মেয়ে পাবা না। তুমি একদিন না একদিন বুঝবা, কিন্তু তখন আর আমি থাকবো না।
তখন আর ফেরার মতো কোনো রাস্তাও থাকবে না।